ঈদ উদযাপনে শেকড়ের টানে ছুটছেন নগরবাসী। সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়, পদ্মা সেতু টোল প্লাজায় যানবাহনের সারি, ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণ যাত্রা অনেকের। ঈদের ছুটিতে চুরি, ছিনতাই, ডাকাতি ঠেকাতে তৎপর পুলিশ। ঢাকায় মোতায়েন থাকবে প্রায় 15,000 সদস্য। কাজ করবে অক্সিলিয়ারি ফোর্সও। চট্টগ্রামে কয়েক স্তরে নিরাপত্তা বলয়। রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্ত বদল। টেকনাফ উখিয়ার ক্যাম্পে জনপ্রতি মাসিক বরাদ্দ $12। 1 এপ্রিল থেকে কার্যকর। শরণার্থী শিবিরে স্বস্তি। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চর খননের নামে অবৈধভাবে বালু উত্তোলন। ভাঙনের ঝুঁকিতে বিদ্যুৎ কেন্দ্র, সারের গুদাম ও তেল ডিপো। শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস। সকালের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। শেকড়ের টানে বাড়ি ফিরছে মানুষ। রাজধানীর বিভিন্ন টার্মিনালগুলোতে দিনের শুরু থেকেই ভিড় যাত্রীদের। ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে সদরঘাটে আছেন সহকর্মী আবু সাইদ নিশান, কল্যাণপুরে রাইদুল ইসলাম শুভ এবং কমলাপুর রেল স্টেশনে জুম্মন সাদিক জাভেদ। সরাসরি প্রথমে যাচ্ছি নিশানের কাছে। সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় আমরা দেখেছিলাম এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা দোয়েল পাখি আর্ট কিন্তু আমরা যেটা দেখেছিলাম যে অতিরিক্ত যাত্রী নিয়ে তারা কিন্তু লঞ্চঘাট ছেড়ে চলে গিয়েছে। তো এখান থেকে যে BIWTA থেকে কিন্তু অনেকবার অ্যানাউন্স করা হয়েছিল যে ছাদে অতিরিক্ত যাত্রী থাকার কারণে তাদেরকে বলা হয়েছিল যে যাত্রী কমিয়ে তারপরে যাত্রা করতে, কিন্তু আমরা যেটা দেখতে পেরেছিলাম যে দোয়েল পাখি আর্ট তারা কিন্তু অতিরিক্ত যাত্রী নিয়েই কিন্তু এই লঞ্চঘাট ত্যাগ করেছে। তো এদিকে BIWTA এর নির্দেশনা অনুযায়ী অতিরিক্ত যাত্রী নেওয়া নিষেধ থাকা সত্ত্বেও কিন্তু তারা এই কাজটা করেছে এবং আমরা যেটা দেখেছিলাম যে যাত্রীদের সাথে কথা বলে যে এই যে বাইকগুলো, যারা বাইকে করে ঘরমুখো মানুষরা কিন্তু বাড়ি যাচ্ছেন, সেই বাইকগুলো কিন্তু লঞ্চগুলোতে উঠতে কিন্তু বাধা দেওয়া হচ্ছে। লঞ্চ কর্তৃপক্ষের এবং কর্মচারীরা কিন্তু বলছেন যে বাইক ঈদ যাত্রায় কিন্তু বাইক নিয়ে যাওয়া নিষেধ, কিন্তু আমরা BIWTA এর কাছে কিন্তু যেটা জানতে পেরেছিলাম যে এক একটি লঞ্চে 5টি করে বাইক তারা নেওয়ার অনুমতি দিয়েছে এবং এই যে বাইক নিয়ে যে বাক বিতরণটা হচ্ছে লঞ্চ ঘাটে সেটাও কিন্তু আমরা দেখতে পেরেছিলাম এবং যাত্রীদেরকে আরও অনেকের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছিলাম এইবারের ঈদযাত্রা অন্যবারের চাইতে খুবই স্বাচ্ছন্দ্যে তারা ঈদগামী যে ঘরমুখো মানুষরা তারা কিন্তু যেতে পারছেন এবং ছোটোখাটো যেই যানজটগুলো হচ্ছে সেটা হলো গুলিস্তান থেকে কিন্তু সদরঘাটমুখী এবং ভিক্টোরিয়া পার্ক থেকে কিন্তু সদরঘাটমুখী কিন্তু কিছু যানজট লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু এছাড়া কিন্তু ঈদযাত্রাটা খুবই স্বাচ্ছন্দ্যে তারা এইবার পালন করবে বলে আশা করছে এবং এই যে অতিরিক্ত ভাড়ার যে বিষয়টি সেই ভাড়া নিয়েও কিন্তু তাদের কোনো অভিযোগ নেই। তবে শিডিউল বিপর্যয়ের যে বিষয়টি আমরা দেখেছি যে এইখানে কিন্তু অতিরিক্ত যাত্রী এবং শিডিউল বিপর্যয়ের বেশ কিছু ঘটনা ঘটেছে এবং BIWTA থেকে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি তারা প্রতিক্ষণই কিন্তু মাইকিংয়ের মাধ্যমে তারা সতর্ক করছেন এবং যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও আমরা কথা বলে যেটা জানতে পেরেছিলাম যে তারা সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করছে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই জিনিসগুলো কিন্তু তারা নিশ্চয়তা প্রদান করছেন। তো আমরা যেটা বলতে পারি যে এইবারের ঈদযাত্রা এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের যে উপচে পড়া ভিড়, সেই ভিড়টা কিন্তু আমরা অন্যবারের তুলনার চাইতে এবার অনেক বেশি দেখতে পাচ্ছি এবং ভোরবেলা থেকেই কিন্তু প্রচুর যাত্রী তারা কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারা কিন্তু যাচ্ছে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করতে তাদের প্রিয় মানুষদের কাছে কিন্তু যাচ্ছেন। তো এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। এই মুহূর্তে ঈদযাত্রার খবরাখবর জানাতে সহকর্মী রাইদুল ইসলামের কাছে আমরা এখন চলে যাব। নিশান, আপনি যেমনটা বলছিলেন যে নৌপথে যেমন অবস্থা সড়ক পথেও কিন্তু স্বস্তি আছে, কেননা আমরা সকাল থেকে দেখেছি যে যেই কটি বাস এই কল্যাণপুর থেকে ছেড়ে গিয়েছে সব কটি কিন্তু সময় মতোই ছেড়ে গিয়েছে এবং আমরা বাস চালকদের সাথে কথা বলে দেখেছি যে এই বিশেষ করে গাজীপুর অংশে উত্তরগামী বঙ্গগামী যে সকল যানবাহনগুলো বিশেষ করে গণপরিবহনগুলো রয়েছে সেইগুলো কিন্তু যে যানজটের সৃষ্টি হয়েছিল এই গত রাতে বা সন্ধ্যার দিকে সেই যানজট কিন্তু এখন নেই। অনেকটা স্বাচ্ছন্দ্যেই আসলে সড়কে যেতে পারছে এই গণপরিবহনগুলো এবং যাত্রীরাও আসলে বলছেন তারা যে অনেকটা
স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে কোনো রকম ভোগান্তি ছাড়াই আসলে যাত্রা করতে পারে, তারাও আসলে খুশি। এবং সব কিছু মিলে যদি সড়কের চিত্রও বলতে চাই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমরা যে সকল যানবাহনগুলো বাসগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অনেকটা আসন কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে ফাঁকাও রয়েছে। আজকে তো ঈদ যাত্রার 6ষ্ঠ দিন চলছে, সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে আর 1 থেকে 2 দিন পরে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে বেশ কয়েকটি শিল্প কারখানার ছুটি হবে। দেখা যাচ্ছে বিকেলের দিকে কিন্তু একটা বড় ঢল নামার একটা শঙ্কা রয়েছে বলে, যেমনটা আসলে সংশ্লিষ্ট পরিবহন সংশ্লিষ্ট যারা আছে তারা বলছেন। এখনও কিন্তু কাউন্টারে যে সকল যাত্রীগুলো আছে উত্তরবঙ্গগামী বা অন্যান্য যাত্রায় রুটে যাওয়ার জন্য, তারাও কিন্তু অপেক্ষমান রয়েছে। এবারের কিন্তু ভিন্ন একটা চিত্র দেখা যাচ্ছে। সড়কের যেই ভোগান্তি, সড়কের যে বিশৃঙ্খলা যে জায়গাটা থাকে, সেটাও কিন্তু এবার তেমন একটা নেই। টিকিট পেতেও কিন্তু কারো এবার ঝামেলা হয়নি, বা বেশির ভাড়ার যে চাপ, সেই চাপটাও কিন্তু এবার ছিল না। সব কিছু মিলে আসলে স্বস্তির যে বার্তা, সেটি কিন্তু সড়ক পথে কিন্তু ছিল বললেই চলে। আর অন্যদিকে যদি কথা বলতে চাই, এই যে একে একে আসলে বিভিন্ন ধরনের পরিবহনগুলো রয়েছে, সেই পরিবহনগুলো কেউ 8টা, 8টা 5-এ, 8টা 10-এ বিভিন্ন সময় রয়েছে। সেই সময় ধরেই কিন্তু আসলে তারা গাড়ি ছাড়বেন, যাত্রীরা অপেক্ষা করছেন। এবং এই সার্বক্ষণিক সড়ক পথের যে চিত্র, সেই চিত্র কথা নিরাপত্তার জন্য কোনো রকমের ভোগান্তি বা ছিনতাই বা অন্যরকম কোনো সমস্যা যেন না ঘটে, সেজন্য আসলে মেট্রোপলিটন পুলিশের সাথে সাথে হাইওয়ে পুলিশও কিন্তু বিশেষ নজরদারি রেখেছে। তো সড়ক পথে কিন্তু একবারে স্বস্তির খবরই বলা যায়। আমরা একটু রেলপথের খবর জানবো, সেখানে আছেন আমাদের সহকর্মী জ্যাবলিন। আমরা সকাল থেকেই দেখছি কমলাপুরের যে ঈদ যাত্রার বিশেষ ট্রেনগুলো আছে, এর পাশাপাশি নিয়মিত যে ট্রেনগুলো আছে সবগুলোই একেবারে শিডিউল অনুযায়ী ছেড়ে গেছে। এখনো পর্যন্ত কোনো শিডিউল বড় বিপর্যয় আমরা দেখিনি, বা খুব বেশি দেরি কোনো ট্রেন আসলে ছেড়ে যেতে করেছে এমন খবর আমরা পাইনি। এবং তুলনামূলক আজকে সকাল থেকে আমরা দেখছি যে অন্যান্য বছরের যেই চিত্র থাকে সে তুলনায় লোক সংখ্যা অনেকটা কম হলেও কিন্তু লোকের চাপ আছে, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও লোকের চাপটি বাড়বে। যারা ঈদ যাত্রা করছেন, যারা নারীর টানে বাড়ি ফিরছেন, সেই মানুষগুলোর কিন্তু এখানে অপেক্ষারত অবস্থায় আমরা দেখছি। আবার একই সঙ্গে আমরা দেখছি যে অনেকে যে ঢাকা শহরের যে যানজট শহরে থাকে, সেই যানজট এড়াবার কারণে কিন্তু একটু আগে ভাগেই চলে এসেছেন তারা, টিকিট যারা কিনেছেন এবং স্টেশনে এসে তারা অপেক্ষা করছেন পরিবার পরিজন নিয়ে। এবং শুধু কিন্তু ঈদ যাত্রা বলতে যে ঢাকা থেকে সবাই ঘর যাচ্ছে তাই নয়, যারা ঢাকার বাসিন্দা স্থানীয় কিন্তু বিভিন্ন কাজের প্রয়োজনে বাইরে থাকেন, অন্যান্য জেলায় থাকেন, তারাও কিন্তু আমরা দেখছি ঢাকায় আসতে শুরু করেছেন। কিছুক্ষণ আগে যে ট্রেনটি এখানে এসে পৌঁছলো, সেখানে আমরা দেখছিলাম আসলে ঢাকায় যাদের বাড়ি, ঢাকার স্থানীয় বাসিন্দা, তারাও কিন্তু আসলে পরিবারের সঙ্গে ঈদ করবার জন্য ঢাকায় এসেছেন। তো এটি একটা মানে বিপরীতমুখী যে প্রবণতা, দুটিই আসলে খুবই চমৎকার। তবে সবার লক্ষ্য কিন্তু সে একটি, যেই ঈদের যে দিনটি আনন্দের দিন, সেটি পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে হবে এবং সেটি পরিবারের সঙ্গে থাকতে হবে। সেই ঈদ যাত্রার যে আনন্দ, সেই আনন্দ কিন্তু সবার চোখে মুখে আছে। এবং তার সঙ্গে বাড়তি পাওনা হয়েছে এই যে এবারে সরকারি ছুটিটি বেশ কিছুটা আগে শুরু হওয়াতে এবং শিক্ষা প্রতিষ্ঠান আরও বেশি আগে বন্ধ হওয়াতে ঈদ যাত্রার যে যাত্রীর চাপ, সেটি কিন্তু বেশ আগে থেকে তারা বাইরে চলে গেছেন অনেকেই, এবং পরিবারকে অনেকে পাঠিয়ে দিয়েছেন। সে কারণে এই শেষ মুহূর্তে সেই ঈদ যাত্রার যে প্রত্যেকবার যেই যানজট সড়কের বলি কিংবা রেলের যেই ছাদের উপরে উঠবার যে প্রবণতা, সেই ছাদ বোঝাই করে ট্রেনে করে যাত্রা করা বিপজ্জনকভাবে এবং ঝুঁকি নিয়ে, সেটি কিন্তু আমরা এবারে দেখছি যে সেটি অনেকাংশেই নেই। এবং এর বাইরেও যারা টিকিট ছাড়া ছাদে উঠবার চেষ্টা করেছেন, গতকালকেও আমরা দেখেছি, তাদের ব্যাপারে কিন্তু কঠোর অবস্থানে ছিল প্রশাসন এবং রেল কর্তৃপক্ষ। তারা একেবারেই এটি জিরো টলারেন্স দেখিয়েছে। ছাদের উপর আসলে কোনো যাত্রী নেওয়ার সুযোগ আসলে এবারে আমরা দেখছি না। এবং আজকে যে কটি ট্রেন ছেড়ে গেছে এখনো পর্যন্ত, সেখানে আমরা ছাদে কোনো যাত্রীকে দেখতে পাইনি। এবং বেশিরভাগ ট্রেনই খুব স্বাচ্ছন্দ্যভাবে টিকিট যারা কেটেছেন, তারা টিকিটের যে সিট নিজস্ব আসনে বসেই কিন্তু তারা গিয়েছেন। এবং বেশ কিছু ট্রেন আমরা এমনও দেখেছি, সেটি আসলে যেই বগির যে আসন সংখ্যা, তার চাইতে কিন্তু কম, মানে ধারণ ক্ষমতার চাইতে কম যাত্রী নিয়েও কিছু কিছু ট্রেন, বিশেষ করে চট্টগ্রাম রুটে, নরসিংদী, এই জেলাগুলোর যে ট্রেন আছে, সেখানে আমরা দেখেছি যে যাত্রীর সংখ্যা কিন্তু সিটের তুলনায়ও কম ছিল। তো বলতে গেলে প্রত্যেক বছরের যেই চাপ যায় ঈদ যাত্রায় ট্রেনের উপরে, সেই চাপটি এবারে নেই। তবে লোক সমাগম গতকালকের মতোই আছে এখনো পর্যন্ত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আশা করা যাচ্ছে এটি আরও বাড়বে। এবং প্রতি বছর যেই লক্ষ লক্ষ লোক এই ট্রেনের
ট্রেনে করে ঈদ যাত্রা যারা করেন তাদের কিন্তু আরও একটি বিষয় রয়েছে যে এটি আসলে আবেগেরও একটি অংশ। সড়কপথ আছে, তারপরে কিন্তু তারা সেই সড়কপথটি বেছে না নিয়ে তারা মূলত এই ট্রেনে যায়, কেননা ট্রেনের ঈদ যাত্রাটি তাদের কাছে একটি আবেগের নাম। ঠিক যেভাবে লঞ্চের ঈদ যাত্রা দক্ষিণাঞ্চলের অনেকের কাছে আবেগের নাম, একইভাবে এই সিলেট বলি কিংবা চট্টগ্রাম উত্তরাঞ্চলের বেশ কিছু জেলায় এই ঈদ যাত্রায় ট্রেন কিন্তু একটি আবেগের নাম হয়ে আছে। তো সকলের ঈদ ভালো কাটুক সেই প্রত্যাশা রেখে এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত কমলাপুর রেল স্টেশনের ঈদ যাত্রার খবর। ঘরমুখী মানুষের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম কমলাপুর রেল স্টেশনে, এর আগে ছিলাম কল্যাণপুর এবং এর আগে ছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনালে। এদিকে ঘরমুখী মানুষের যাত্রা পথের খবর জানাতে গাজীপুর থেকে মেহেদি হাসান এবং টাঙ্গাইল থেকে কাদির তালুকদার যুক্ত হচ্ছেন। আমরা শুরুতে যাচ্ছি মেহেদির কাছে। গাজীপুরের ঈদযাত্রায় আসলে খুব একটা স্বস্তির খবর নেই বললেই চলে। অর্থাৎ গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে এই অঞ্চলের ঈদযাত্রা মানুষের শুরু হয়েছে এবং গতকাল থেকে আজকে পর্যন্ত আমরা দেখেছি যে এই মহাসড়কের যে অবস্থা সেটি কিন্তু একই রকম রয়ে গেছে। একটু জানিয়ে রাখি, এই মহাসড়কটি কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং এই গাজীপুরের উপর দিয়ে দুটি মহাসড়ক রয়েছে, একটি ঢাকা ময়মনসিংহ, অন্যটি কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। এই দুটি মহাসড়কের চিত্র কিন্তু একই। আমরা সকাল থেকে রয়েছি এই চান্দনা চৌরাস্তায় এবং একটু জানিয়ে রাখি, চান্দনা চৌরাস্তা এবং চন্দ্রা এই দুটি পয়েন্টেই কিন্তু ঈদে ঘরমুখী মানুষের ভিড় একটু বেশিই থাকে। একটু জানিয়ে রাখি যে আসলে এই গাজীপুরের যে ঈদযাত্রা সেটি কিন্তু অনেকটা নির্ভর করে গার্মেন্টস প্রতিষ্ঠানের ছুটির উপর। তো এখন পর্যন্ত গাজীপুরের মোট 2160টি গার্মেন্টস প্রতিষ্ঠান বৈধ। সেই গার্মেন্টস প্রতিষ্ঠানগুলোর মধ্যে এরই মধ্যে প্রায় 1500 গার্মেন্টস প্রতিষ্ঠান কিন্তু ছুটি, তার কর্মীদের কিন্তু ছুটি দিয়েছে এবং সেই 1500 গার্মেন্টস প্রতিষ্ঠানের কর্মীরা কিন্তু এরই মধ্যে এই ঈদের নারী টানে আর কি বাড়ি পানে ছুটছেন। এই মুহূর্তে আসলে যেমনটা দেখতে পাচ্ছি আজও কিন্তু বেশ কয়েকটি গার্মেন্টস প্রতিষ্ঠান খোলা। এবারের কিন্তু যে ব্যতিক্রমী পরিকল্পনা নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বলেন, সরকার বলেন এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যে যৌথভাবে পরিকল্পনাটি, তাদের কিন্তু ধাপে ধাপে এই গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো ছুটি দেওয়া হচ্ছে, যার ফলশ্রুতিতে একেবারে যে চাপ সেটি কিন্তু আসলে একেবারে হঠাৎ করে পড়বে না, সেটি ধীরে ধীরে। অর্থাৎ গতকাল থেকেই আমরা দেখেছি মানুষজন বাড়ির পানে ছুটছেন, আজও সেই সংখ্যা আসলে ক্রমশ বাড়ছে এবং আজকে আসলে বাকি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রায় 66% গার্মেন্টস প্রতিষ্ঠান ছুটি হয়েছে গতকাল পর্যন্ত এবং আজকে বাকি গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো ছুটি হলে তারপর আসলে বিকেল নাগাদ সেই চাপটা কিন্তু আরও বাড়তে পারে। একটু জানিয়ে রাখি যে মহাসড়কের যে চিত্র সেটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রাণপণে চেষ্টা করছেন, তবে সেই চেষ্টাটা কিন্তু কোনোভাবেই শতভাগ সফল হচ্ছে না। তার কারণ যদি একটু জানিয়ে রাখি, বেশ কয়েকটি নিয়ম শৃঙ্খলা আসলে বেঁধে দেওয়া হয়েছিল ঈদে ঘরমুখী মানুষের জন্য। ব্যক্তিগত পরিবহন বলেন, বাস, ট্রাক, সেগুলোর বিশেষ করে বাসের ছাদে যাত্রী ওঠানামা এবং ট্রাকে করে যাত্রী আনা নেওয়ার যেই বিধিনিষেধগুলো ছিল সেই বিধিনিষেধগুলো কিন্তু কোনোভাবেই মানা হচ্ছে না। শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, সেইগুলো রক্ষণাবেক্ষণ দেখভালের দায়িত্বে রয়েছেন ভলান্টিয়ারের কিন্তু একটি বিশাল সংখ্যক একজন ভলান্টিয়ার রয়েছে। একটু আপনাদের দেখাতে চাই যে যানবাহনের এত পরিমাণে চাপ যে আসলে পুলিশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিকল্প যে সড়কটি অর্থাৎ ঢাকামুখী যে লেনটি সেই লেনটিও কিন্তু সে খুলে দেওয়া হয়েছে উল্টো পথে আসলে যানবাহনের চাপ কমানোর জন্য। শুধু এই পরিকল্পনা গতকাল থেকে আমরা দেখছি এবং এভাবেই কিন্তু চেষ্টা করা হচ্ছে যে কোনোভাবেই যেন সড়কে ভোগান্তির সৃষ্টি না হয় ঈদে ঘরমুখী মানুষের। তবে সেই চাপ আসলে খুব বেশিক্ষণ আসলে স্থায়ী করা যাচ্ছে না। সেই অর্থাৎ যখনই এই খুলে দেওয়া হয় সড়কটি তখন কিছুক্ষণের জন্য চাপ কমলেও কিন্তু সেই অর্থাৎ এই ঢাকামুখী লেনের সেই চাপটি আবারও কিন্তু ঢাকা থেকে যে যানবাহনগুলো ছেড়ে আসে সেগুলো কিন্তু বেরিয়ে যায়। একটু জানিয়ে রাখি যে ঢাকার উপর দিয়ে আরেকটি মহাসড়ক, নতুন একটি এক্সপ্রেসওয়ে কিন্তু চালু করে দেওয়া হয়েছে এই ঈদ উপলক্ষে। ঈদের আগে 5 দিন এবং ঈদের পরের 5 দিন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে সেই মহাসড়কটি ধরে কিন্তু সরাসরি উত্তরবঙ্গ থেকে চট্টগ্রামের পথে যাওয়া যায়। এত সব পরিকল্পনার পরও কিন্তু বলা চলে স্বস্তির যাত্রা যেটি বলতে আমরা বুঝি, সেই স্বস্তির যাত্রা এখন পর্যন্ত যাত্রীদের চোখে মুখে স্বস্তি আমরা দেখতে পাইনি। তারা আসলে যেমনটি বলছেন ঢাকা থেকে স্বস্তি নিয়ে আসলে ছেড়ে আসলেও যে মহাসড়কের এই গাজীপুরের অংশে কিন্তু তাদের কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে
করে যদি বলি, আরেকটু তথ্য আপনাদের জানিয়ে রাখি, মহাসড়কে অটোরিকশা চলাচলের যেই অর্থাৎ নিষেধাজ্ঞা, এই ঈদ উপলক্ষে কিন্তু বেশ কড়াকড়ি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তবে সেই নিষেধাজ্ঞা কিন্তু তোয়াক্কা করেই কিন্তু এই অটোরিকশা বলেন, 3 হুইলার বলেন, সেগুলো চলাচল আরও ক্রমশ বাড়ছে। গতকালের যে চিত্র আমরা দেখেছি, চন্দ্রা থেকে টাঙ্গাইল পর্যন্ত আমরা দেখেছি মহাসড়কে প্রতি যাত্রী 2 থেকে 300 টাকা করে নিয়ে চন্দ্রা থেকে টাঙ্গাইল পর্যন্ত অটোরিকশা করে পর্যন্ত সাধারণ মানুষ, ঘরমুখ মানুষ কিন্তু বাড়ি ফিরছেন। তবে সেগুলো দেখভালের দায়িত্বে যারা রয়েছেন পুলিশের পক্ষে আমরা কথা বলেছি, তারা যতটুকু বলছেন যে আসলে সাধারণ মানুষের সচেতন হতে হবে সেই বিষয়টিকে, বিশেষ করে যাত্রীদের যেমন সচেতন হতে হবে, তার পাশাপাশি চালকদেরও সচেতন হতে হবে। এবং গতকাল আমরা সেটিও দেখেছি যে এই বিষয়গুলো তদারকির জন্য কিন্তু সেনাবাহিনী পর্যন্ত মাঠে নেমেছিল। তারপরেও স্বস্তির চিত্র এখন পর্যন্ত নেই। সারাদিনের চিত্র নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনাদের জানিয়ে দেবো। এই ছিল গাজীপুরের সংবাদ। ঈদযাত্রাতে আরও খবরাখবর জানবো। টাঙ্গাইল রয়েছেন সহকর্মী কাদির তালুকদার। ঈদযাত্রার তৃতীয় দিনে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের মানুষ যাচ্ছে কোনো রকম যানজট এবং ভোগান্তি ছাড়াই তারা নিরাপদে তাদের বাড়িতে যেতে পারছেন। বেশ কিছু বছর যাবতই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে ঈদ আসলেই দেখা যায় যে যানজট এবং চরম ভোগান্তির শিকার হতে হয় উত্তরবঙ্গগামী মানুষজন যারা রয়েছেন, ঈদে ঘরমুখ মানুষ, তাদেরকে এটি অনেকটাই ভিন্ন রকম। এখন পর্যন্ত কোনো রকম ভোগান্তি এবং দুর্ভোগ ছাড়াই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের যে মানুষজন রয়েছে তারা নিরাপদে বাড়ি ফিরতে পারছেন। এখন পর্যন্ত কোনো রকম ভোগান্তি তাদেরকে পোহাতে হয়নি। এদিকে আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত যে 55 কিলোমিটার রাস্তা, সেই 55 কিলোমিটার রাস্তা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 4 লেন প্রকল্পের যে প্রথম ধাপের কাজ হয়েছিল সেই কাজের সুফল পেয়েছে। আর এদিকে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13 কিলোমিটার রাস্তায় দ্বিতীয় ফেজের কাজ চলমান রয়েছে। যে কারণে আসলে আমরা আশঙ্কা করেছিলাম বা যাত্রী এবং চালকরা আশঙ্কা করেছিল যে হয়তোবা ঈদের মৌসুমে বা ঈদের সময় যানবাহনের চাপে যানজট তৈরি হইতে বা দুর্ঘটনা তৈরি হতে পারে। কিন্তু সুখের বিষয় হচ্ছে এখন পর্যন্ত ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি এবং কোনো রকম যানজট এবং ভোগান্তি ছাড়াই মানুষ এখন পর্যন্ত নিরাপদে বাড়ি ফিরতে পারছে। এদিকে আপনি জানেন যে গার্মেন্টস শ্রমিক যারা রয়েছেন তাদের একটি বড় একটি অংশ কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের দিকে যায়। বিশেষ করে গতকালকেই আমরা দেখেছি যে গার্মেন্টস ছুটি হয়ে গিয়েছে, কিন্তু গাড়ির প্রচুর পরিমাণে চাপ থাকলেও এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের দুর্ঘটনা বা যানজটের সম্মুখীন হতে হয়নি। ইনশাল্লাহ ভালোভাবেই মানুষ যেতে পারছে বলে আমাদেরকে পুলিশ জানিয়েছে। পুলিশ আমাদেরকে জানিয়েছে যে আসলে এই যে প্রতি বছর যে দুর্ভোগ পোহাতে হয় ঈদে ঘরমুখ মানুষকে, সেই বিষয়টি মাথায় রেখেই টাঙ্গাইল জেলা পুলিশ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, বিভিন্ন জায়গায় বাড়তি পুলিশ মোতায়েন করেছে এবং যেই কারণে আসলে অনেকটা সুবিধা পাচ্ছে, কোথাও গাড়ি দাঁড়াতে দিচ্ছে না, যেই কারণে নিরাপদে মানুষজন যেতে পারছে। এবং মহাসড়কের যে বিভিন্ন দুর্ঘটনা বা যে ডাকাতির যে বিষয় রয়েছে, ইতিপূর্বেই দেখেছেন যে বেশ কয়েক দফা এই ডাকাতির ঘটনা ঘটেছে। মির্জাপুর, মধুপুর সহ বেশ কিছু এলাকায় দুর্ঘটনা ঘটেছে, ডাকাতির ঘটনা ঘটেছে, কিন্তু সেই ডাকাতি এবং যানজট এবং এই যে ডাকাতি সহ সব ধরনের নাশকতা এড়াতে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রার খবর। আমরা এখন চলে যাচ্ছি সাভারে সহকর্মী মুজাফফর হোসেন জানাবেন ঈদযাত্রার সেখানকার খবর। ঈদ কাফেলার এই যাত্রায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যে যানবাহনগুলো আছে, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মূলত এই 7ম দিনে এসে মূলত আমরা দেখছি যে ঢাকা থেকে অনেক গাড়ি ছেড়ে এসেছে এবং এই বাইপাল স্টপেজে এসে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে এবং অনেক যাত্রীরা কিন্তু ইতিমধ্যেই তারা টিকিট কেটেছে। আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঢাকা আরিচা মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা মহাসড়কটি ব্যস্ত সড়ক। আপনারা জানেন যে মূলত এলিভেটেড অ্যাক্সেসের কাজ চলার কারণে কিন্তু এই সড়কে তীব্র যানজট হওয়ার কথা রয়েছে এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যানবাহনগুলো চলছে এবং বাইপাস হয়েও কিন্তু যানবাহনগুলো যাচ্ছে। আপনারা জানেন যে ঢাকা হয়ে কিন্তু মূলত উত্তরবঙ্গে যেতে হলে এই নবীনগর চন্দ্রা মহাসড়ক হয়ে কিন্তু 22টি জেলার মানুষ কিন্তু এই সড়কটি ব্যবহার করে থাকে। আমরা সকালে দেখেছিলাম যে
অনেক যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। এখনো কিন্তু যানবাহন, পর্যাপ্ত যানবাহন রয়েছে এবং তারা টিকিট নিচ্ছে। জানেন যে ঢাকার এই আশপাশের অঞ্চলটি শিল্পাঞ্চল, একটি অধ্যুষিত অঞ্চল, যার কারণে কিন্তু 10 থেকে 15 লাখ শ্রমিক এখানে কাজ করে এবং আমরা জানি যে 4টি ধাপে কিন্তু শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে যাতে সড়কে বা রাস্তায় যাতে যানজটে না পড়তে হয়। এই লক্ষ্যকে কেন্দ্র করে কিন্তু নবীনগর চন্দ্র মহাসড়কটিকে টার্গেট করে কিন্তু ট্রাফিক পুলিশ এবং শিল্প পুলিশ একই সাথে মালিক পক্ষ বসে কিন্তু একটি সিদ্ধান্ত নিয়েছিল যে 4 দফায় তারা ছুটি দেবে। সেই মোতাবেক কিন্তু এখন সবারই ছুটি হয়ে গিয়েছে এবং গার্মেন্টস কারখানাগুলো ছুটি হয়ে যাওয়ায় কিন্তু আজকেও গাড়ির তীব্র যানজট হতে পারে এমনটি শঙ্কা করছে। তো এই আমার কাছে নবীনগর চন্দ্র মহাসড়ক থেকে এই ছিল সড়কের দুর্ভোগ সম্পর্কে বা যানজট সম্পর্কে সর্বশেষ তথ্য। ঈদে ঘরমুখী মানুষের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম শহরের নবীনগরে, একই সাথে এর আগে যুক্ত হয়েছিল টাঙ্গাইল এবং গাজীপুর থেকে। ঈদে টানা 9 দিনের ছুটিতে রাজধানীতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে ঢাকা মহানগর পুলিশ। চুরি, ছিনতাই ও ডাকাতি সহ নানা অপরাধ দমনে মাঠে থাকবে প্রায় 15,000 পুলিশ সদস্য। রাস্তায় তল্লাশি চৌকি বসানোর পাশাপাশি বিপিনী বিতান আর আবাসিক এলাকায় জোরদার করা হবে টহল। পুলিশের সঙ্গে কাজ করবে নতুন নিয়োগ পাওয়া অক্সিলিয়ারি ফোর্স। আতাউর কাউসারের রিপোর্টে দেখব বিস্তারিত। ঈদের ছুটিতে একরকম ফাঁকাই হয়ে যায় ঢাকা। এবার ছুটি লম্বা হওয়ায় আরো বেশি মানুষ ছুটছেন শেকড়ের টানে। এই সময় বেড়ে যায় চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধ। এসব বিষয় মাথায় রেখে ঈদের আগে ও পরে নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুরো নগরী থাকবে নিরাপত্তার চাদরে ঢাকা। যে আমাদের পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই, তারা অ্যালার্ট থাকবে সমস্ত কাজের জন্য। সবচেয়ে বড় জিনিসটা হলো যে আমাদের আগে বাহিনী সচল ছিল না, কিন্তু বাহিনীটা সচল হয়েছে আলহামদুলিল্লাহ। আশা করি যে আনটুয়ার্ড কিছু হবে না। ডিএমপি জানিয়েছে ঈদে চুরি, ছিনতাই ও ডাকাতি সহ বিভিন্ন অপরাধ ঠেকাতে রাতের বেলায় বাড়ানো হবে পুলিশি টহল। নিরাপত্তা জোরদার করা হবে বাস টার্মিনাল, লঞ্চ ও রেল স্টেশনে। ছিনতাইকারী, ডাকাত, অজ্ঞান ও মলম পার্টি সদস্যদের ধরতে মাঠে থাকবে বিশেষ টিম। বর্তমানে ঢাকা মহানগর এলাকায় আমাদের 667টি টহল টিম পরিচালিত হয় রাতে এবং দিনে মিলে। এর বাইরে 71টি চেকপোস্ট স্থাপন করা হয়। প্রয়োজনীয় সংখ্যাটা আরও বাড়ানো হবে। একই সাথে পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তার মাধ্যমে একটা অনুকূল পরিবেশ তৈরি করবে, যাতে করে অপরাধীরা কোনোভাবে অপরাধ কর্মকাণ্ড করার সাহস না পায়। নগরবাসীকে আশ্বস্ত করতে চাই যে এবারের ঈদ নিশ্চিন্তে, নির্ভাবনায় আপনারা কাটাতে পারেন। ছুটিতে ঢাকায় নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে 15,000 পুলিশ সদস্য। যে কোনো প্রয়োজনে ফোন দেয়া যাবে 3 লাইনে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম ঈদের ছুটিতে চুরি, ছিনতাই ও ডাকাতি বাড়ার শঙ্কায় রয়েছে নগরবাসী। তারা বলছেন ছুটির সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদারকি বাড়ানো দরকার। পুলিশ বলছে নগরীর নিরাপত্তায় থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। প্রতি বছর ঈদের সময়ে 8 থেকে 10 লাখ মানুষ চট্টগ্রাম ছাড়ে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উদযাপন করতে। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে চট্টগ্রাম ছেড়েছেন বিপুল সংখ্যক মানুষ। ঈদের দীর্ঘ ছুটিতে ফাঁকা থাকবে চট্টগ্রাম নগরী। এতে বাসাবাড়ি, ফ্ল্যাট ও অফিস একদম খালি হয়ে যাচ্ছে। ওই সময়ে সক্রিয় হতে পারে অপরাধী চক্র। ফাঁকা নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির শঙ্কা নগরবাসীর। দেশের সব জায়গায় চুরি ডাকাতি হচ্ছে এবং পরিস্থিতি সেভাবে হয়ে গেছে। পরিস্থিতি যে উন্নতি করছে তা না, এটা অনুন্নত হয়ে গেছে। ফ্ল্যাট খালি থাকে, বন্ধ থাকে, তালা টালা ভাঙে, বিল টিল ভাঙে, এরকম তো হয়। এদিকে নিজস্ব ব্যবস্থাপনায় ছুটির সময়ে বিভিন্ন আবাসিক এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছেন অনেকে। আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করার আহ্বান আবাসিক বাসিন্দাদের। দেশের বিরাজমান পরিস্থিতিতে আমাদের নিজেরাই একটু চিন্তিত
যে কারণে আমরা সিকিউরিটি বাড়াবার ব্যবস্থা করছি। আল্লাহ দিলে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা কর্মী আছে, যে নিরাপত্তা কর্মী দিয়ে আমরা অতীত এভাবে সুন্দর শান্তিপূর্ণভাবে চলাই গেছি, এখনও চালাইতে পারবো, কিন্তু দেশের পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে সরকারকে একটু সহযোগিতা করতে হবে। সব বিষয় মাথায় রেখে ঈদের আগে ও পরে কয়েক স্তরের নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে সিএমপি। আবাসিক এলাকায় যে ইন্টারনাল সিকিউরিটি সিস্টেম আছে ওদেরকেও আমরা ওদের সাথে কথা বলেছি, সমন্বয় করেছি যেন ওরাও অ্যালার্ট থাকে এবং যে কোনো বিষয় আমাদেরকে জানায়। এছাড়া আমাদের রেগুলার যে পেট্রোল আছে, ফুড পেট্রোল, নাইট পেট্রোল, সিকিউরিটি পেট্রোল, এগুলো থাকবে। শুধু বাসা বাড়ি নয়, জনগুরুত্বপূর্ণ ভবন, রাষ্ট্রীয় সম্পত্তি, বিপণী বিতান, মার্কেট, ব্যাংক, এটিএম বুথেরও নিরাপত্তা নিশ্চিত করবে সিএমপি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ঈদ উল ফিতরের নামাজের জামাতের জন্য প্রস্তুত হচ্ছে দেশের বড় ঈদগাহ ময়দান, দিনাজপুরের গড়ের শহীদ ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান। এছাড়াও দেশের বিভাগীয় শহরগুলোতেও তৈরি হচ্ছে প্রধান ঈদ জামাতের স্থান। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ উল ফিতরের নামাজ আদায়ে সমবেত হবেন মুসল্লিরা। এর জন্য প্রস্তুত করা হচ্ছে ঈদগাহ ময়দান। রোড রোলার দিয়ে সমন করা হচ্ছে মাটি, ঘাস রোপণ করে তাতে ছিটানো হচ্ছে পানি। প্রস্তুত হচ্ছে দেশের সর্ববৃহৎ ঈদের জামাত দিনাজপুর ঐতিহাসিক গৌরী শহীদ কেন্দ্র ঈদগাহ ময়দান। 23 একর জমি নিয়ে বিস্তৃত মাঠটিতে নামাজ আদায়ের জন্য সারা দেশ থেকে মুসল্লিরা আসেন। তাদের শান্তিপূর্ণভাবে ইবাদতের সুবিধার্থে নানা ব্যবস্থা রাখছে কর্তৃপক্ষ। রয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। ইমামতি করবেন মাওলানা মতিউর রহমান কাশেমি। গোটায় মাঠে পানি দিচ্ছি কয়েকদিন থেকে, এখনো দীর্ঘদিন দিব, যে ঈদের আগা পর্যন্ত। এখন মাঠে ঘাস লাগাইতেছি, ওলার চলতেছে, ফির আবার চুন দিতে হবে। বৃহৎ যে জামাত, এই জামাত অনুষ্ঠিত হবে, এটি একটি দিনাজপুরবাসীর জন্য বৃহত্তর ঐক্যের বার্তা দেবে। এদিকে 198তম ঈদ উল ফিতরে জামায়াতের জন্য প্রস্তুত করা হচ্ছে দেশের দ্বিতীয় বৃহৎ কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। সকাল 10টায় মুফতি আব্দুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহর ইমামতিতে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। 6 একর আয়তনের ঈদগাহে 4 স্তরের নিরাপত্তায় কাজ করছেন বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও বিজিবি সদস্য। এছাড়া সব বিভাগেই প্রস্তুত করা হচ্ছে প্রধান ঈদ জামাতের স্থান। সকাল 8টায় চট্টগ্রামে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে। একই সময় সিলেটের শাহী ঈদগাহ, খুলনার সার্কিট হাউজ মাঠ, ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠ, বরিশাল হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দান, রাজশাহীর শাহ মখদুম রহমাতুল্লাহ আলাই কেন্দ্র ঈদগাহে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আর সকাল 8:30টায় রংপুর কেন্দ্রীয় কালেক্টর ঈদগাহে ঈদ উল ফিতরের প্রধান জামাত হওয়ার কথা রয়েছে। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। কক্সবাজারের আশ্রয় শিবিরে বসবাসকারী রোহিঙ্গাদের মাসিক খাবারের বরাদ্দ কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP। 1 এপ্রিল থেকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয় শিবিরে অবস্থানরত রোহিঙ্গা মাথা পিছু মাসিক খাদ্য সহায়তা $12 মার্কিন এবং নোয়াখালীর ভাষাঞ্চর আশ্রয় শিবিরে রোহিঙ্গাদের জন্য $13 করে বরাদ্দ রাখা হয়েছে। এমন সিদ্ধান্তে খুশি রোহিঙ্গারা। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবিরে রোহিঙ্গার সংখ্যা 13 লাখের বেশি। এর মধ্যে ভাষাঞ্চরের আশ্রয় শিবিরে স্থানান্তর করা হয় 60,000-এর মতো। 13 লাখ রোহিঙ্গার মধ্যে 8.5 লাখ এসেছে 2017 সালের 25শে আগস্টের পরে কয়েক মাসে। গত বছরও রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন প্রায় 65,000 রোহিঙ্গা। কিন্তু গত 8 বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। এর মধ্যে মার্চের শুরুতে হঠাৎ তহবিল ঘাটতির কারণ জানিয়ে সহায়তার পরিমাণ অর্ধেকের বেশি কমানোর সিদ্ধান্ত নেয় WFP, যা কার্যকর করার সিদ্ধান্ত হয় এপ্রিল থেকে। কিন্তু রোহিঙ্গাদের মাসিক খাবারের বরাদ্দ কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে WFP। এর আগে খাদ্য সহায়তা $12.5 থেকে $6 কমিয়ে আনার ঘোষণায় রোহিঙ্গাদের মধ্যে হতাশা দেখা দিয়েছিল। সেই সিদ্ধান্ত থেকে সরে আসায় স্বস্তি ফিরেছে আশ্রয় শিবিরে। $12 বরাবর দিয়া যাইব, বাসন শহরের মাঝে $13 দিয়া যাইব। তো হিয়ান ফুনিয়ারে বেশা বেশি দিলাম, মায়ের দাও তো খুশি আছি।
আর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে আগামী অক্টোবর পর্যন্ত একই ধরনের সহায়তা প্রদান করা হবে। এই সিদ্ধান্তের ফলে দুশ্চিন্তা মুক্ত হওয়ার পাশাপাশি রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা ও পুষ্টিমান ধরে রাখতে অবদান রাখবে। ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকা, রোহিঙ্গাদেরকে ক্যাম্পের মধ্যে রাখা, এমনকি তাদের স্বাস্থ্যগত যে বিষয় আছে সেই সকল বিষয়ের সাথে এই খাবারের রেশনের এই বিষয়টা জড়িত। এর আগে 2023 সালে খাদ্য সহায়তার পরিমাণ $12 থেকে $10 এবং তার 2 মাস পর সেখান থেকে কমিয়ে $8 করা হয়েছিল। এরপর 2024 সালের জুনে সেখান থেকে বেড়ে $12.5 করা হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আশুগঞ্জ সার কারখানার সামনে জেগে ওঠা চর খননের জন্য দেওয়া হয়েছে কার্যাদেশ। অভিযোগ উঠেছে নির্ধারিত সীমানার বাইরে গিয়ে 10 থেকে 12টি ড্রেজারের মাধ্যমে বালু তুলছে ঠিকাদার। আর এতে ভাঙনের ঝুঁকিতে পড়েছে বিদ্যুৎ কেন্দ্র, সারের গুদাম, তেলের ডিপো। এ বিষয়ে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। ফজলুর রহমানকে সঙ্গে নিয়ে উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট। ড্রেজার দিয়ে মাঝ নদী থেকে তোলা হচ্ছে বালু, পরে তা বড় বাল্কহেডে করে পরিবহন করা হচ্ছে অন্যত্র। 2024 সালের এপ্রিলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের কারখানার সামনে মেঘনা নদীতে জেগে ওঠা চর থেকে হাইড্রোগ্রাফি জরিপ অনুযায়ী বালু তোলার সিদ্ধান্ত হয়। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কামাল ইন্টারন্যাশনালকে কাজের অনুমতি দেওয়া হয়। অভিযোগ উঠেছে নির্ধারিত সীমানার বাইরে গিয়ে 10 থেকে 12টি ড্রেজারের মাধ্যমে বালু তোলা হচ্ছে। এতে ভাঙনের মুখে আশুগঞ্জ প্রান্তের AFCL, মিডল্যান্ড ইস্ট পাওয়ার লিমিটেড এবং ভৈরব প্রান্তে BDC গুদাম ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেড কার্যালয়। আগত বর্ষা মৌসুমেই হয়তোবা এ নিয়ে একটা বিপজ্জনক অবস্থায় পড়তে পারি আমরা, এবং সেই ক্ষেত্রে আপনারা হয়তো দৃশ্যমান দেখতেছেন যে যমুনা অয়েল কোম্পানি অলরেডি এটা নদীর সাইডেই চলে গেছে। এটা বন্ধ না করলে আমাদের এই দুটি প্রতিষ্ঠান পাশাপাশি BDC এবং যমুনা অয়েল কোম্পানি আমাদের ঝুঁকিতে থাকবে সবসময়। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও মুঠোফোনে বিধি মেনেই কাজ করার কথা জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান। চরটা সুন্দর করা এবং ফ্যাক্টরির স্বার্থে, আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলার স্বার্থে আমরা যতটুকু সম্ভব সহনশীলতার ভিতরে এবং যাতে জনগণের কোনো ক্ষতি না হয়, এপার ওপারের কোনো ক্ষতি না হয় সেভাবে আমি চেষ্টা করা কাটতেছি। সুইং ড্রেজারের পরিবর্তে অন্য ড্রেজার ব্যবহারের ফলে ঝুঁকি বেড়েছে বলছে পানি উন্নয়ন বোর্ড। আর এই বিষয়ে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। চোষা ড্রেজার দিয়ে এক জায়গা থেকে গভীর করে বালু উত্তোলন করা হয়, তখন দেখা যায় যে পাড় থেকে বালুগুলো সরে এসে বা মাটি সরে এসে এখানে গর্ত ভরাটের জন্য যখন অগ্রসর হয়, সেক্ষেত্রে তখন দেখা যায় পাড়ে ক্ষতিগ্রস্ত হয়। ঠিকাদার তাদেরকে বলা হয়েছে যদি তারা অনিয়ম ঘটায় তাহলে তাদেরকে লাইসেন্স চুক্তি বাতিল করা হবে এবং সরকারের যে কোষাগার আছে সেটাও বাজেয়াপ্ত করা হবে। মেঘনা নদী থেকে প্রতিদিন গড়ে অন্তত 20 লাখ টাকার বালু উত্তোলন করা হচ্ছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। ঈদের টানা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত পাহাড় কন্যা বান্দরবান। ইতিমধ্যে জেলার 70% হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসের বুকিংও হয়ে গেছে। শেষ সময় ধোয়া মোছায় ব্যস্ত সময় পার করছেন হোটেল ব্যবসায়ীরা। আর পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করতে পুলিশের পক্ষ থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সোহেল কান্তিনাথের ক্যামেরায় NA জাকিরের রিপোর্ট। প্রতি বছর ঈদের ছুটিতে পর্যটকের ঢল নামে পার্বত্য জেলা বান্দরবানে। পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, নীলগিরি, নীলদিগন্ত সহ জেলার সবকটি দর্শনীয় স্থান। এবারও ঈদের টানা ছুটিতে প্রচুর পর্যটকের সমাগম ঘটবে এ জেলায়। ইতিমধ্যে বুকিং হয়ে গেছে বেশিরভাগ হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট হাউস। শেষ সময়ে ধোয়া মোছায় ব্যস্ত সময় পার করছেন হোটেল ব্যবসায়ীরা। শুধু তাই নয়, পর্যটক বরণে প্রস্তুত পরিবহন, রেস্টুরেন্ট সহ পর্যটন সংশ্লিষ্টরা। প্রস্তুতি নিচ্ছি, আমাদের রিসোর্টের যা কিছু সংস্কার করা দরকার আমরা এখন করতেছি। আশা করি ঈদের আগে আমাদের সবকিছু কমপ্লিট হবে। রিসোর্টের উন্নয়নমূলক কাজ, সৌন্দর্য বর্ধনের কাজ এবং আরও যেসব ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট করা প্রয়োজন সেগুলো করছি আর কি। তো পর্যটক বরণের একটা বিশাল প্রস্তুতি নিচ্ছি। পর্যটক বাহী আমাদের যে গাড়িগুলো আছে আমরা সব গাড়ি মেরামত করে নতুন করে রাখছি। এদিকে ঈদের টানা ছুটিতে পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করতে নিরাপত্তা জোরদারের কথা জানায় ট্যুরিস্ট পুলিশ। প্রত্যেকটা পর্যটন স্পটে আমাদের পুলিশ থাকবে পর্যটকদের নিরাপত্তা এবং তথ্য সেবা দেওয়ার জন্য। ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশ সহ অন্যান্য পুলিশও থাকবে এখানে। পর্যটকরা নির্বিঘ্নে তাদের আশা করি এবার ঈদটা পালন করতে পারবে। বান্দরবানে শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও 4 শতাধিক চাঁদের গাড়ি রয়েছে।
এন এ জাকির, সময় সংবাদ, বান্দরবান। মাটিতে অপরিকল্পিত পর্যটন সংশ্লিষ্ট স্থাপনা নির্মাণ রোধ ও দুর্ঘটনা এড়াতে নির্দেশনা জারি করেছে জেলা পরিষদ। কর্তৃপক্ষের এমন পদক্ষেপে আশা নিরাশার দোলাচলে ভুগছেন উদ্যোক্তারা। আর পর্যটন খাতের শৃঙ্খলা, পরিবেশ ও স্থানীয় সংস্কৃতি সংরক্ষণ এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নিয়ে প্রবিধান প্রণয়ন করতে এই আদেশ বলে জানায় জেলা পরিষদ। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। হ্রদের নীল জলরাশি, সবুজ পাহাড় আর আকাশে সাদা মেঘের ভেলা। প্রকৃতির এমন রূপে টানে রাঙামাটিতে ছুটে আসেন পর্যটকরা। ফলে বিগত 5 থেকে 7 বছরে স্থানীয় উদ্যোক্তাদের হাত ধরে বদলে যেতে শুরু করেছে এই জেলার পর্যটন খাত। গড়ে উঠছে নতুন নতুন রিসোর্ট, কটেজ। এতে যেমন দেখা দিয়েছে সম্ভাবনা, তেমনি বেড়েছে শঙ্কাও। প্রকৃতি ও পরিবেশকে তোয়াক্কা না করে যত্রতত্র অপরিকল্পিতভাবে গড়ে উঠছে স্থাপনা, যাতে হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা, যার উজ্জ্বল দৃষ্টান্ত সম্প্রতি সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড। এমন বাস্তবতায় হস্তান্তরিত বিভাগ হিসেবে আদেশ জারি করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। পার্বত্য জেলা পরিষদ আইন 1989 অনুযায়ী জেলা পরিষদের অনুমোদন ছাড়া পর্যটন সংশ্লিষ্ট কোনো বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা যাবে না। এমন নির্দেশনায় আশা নিরাশা দোলাচলে উদ্যোক্তারা। স্থানীয় উদ্যোক্তা বা স্টেক হোল্ডারদের একটা মতামত নেওয়ার যদি সুযোগ থাকে, তাহলে আমি মনে করি যে সেটা আরো বেশি ভালো হবে। যদি নিজেকে ক্যাপাবল করে এই মনিটরিংটা তারা করতে পারে, তাহলে খুবই চমৎকার একটি কাজ হবে। আর যদি না পারে, তাহলে কিন্তু এটা দুপক্ষের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে। আগে আসলে যারা এখানে উদ্যোক্তা আছে, আমরা অভিভাবকহীন অবস্থায় ছিলাম। বর্তমানে যেহেতু জেলা পরিষদ দায়িত্ব নিচ্ছে এই জায়গায়, তা ওনাদের কিছু দায়িত্ব থাকে এই জায়গায়। আমরা যারা উদ্যোক্তা রয়েছি তাদেরকে সহযোগিতা করার জন্য। পর্যটন খাতে শৃঙ্খলা, পরিবেশ, স্থানীয় সংস্কৃতি সংরক্ষণ এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নিয়ে প্রবিধান প্রণয়ন করতে এই আদেশ বলে জানালেন পরিষদ চেয়ারম্যান। এই পার্বত্য এলাকার যে সমস্ত সংস্কৃতি, ইতিহাস, এগুলো যাতে সবাই ধরে রাখতে পারি। টুরিস্টরা যেটার জন্য আসে পার্বত্য চট্টগ্রামে, সেটা যেন তারা দেখতে পায়। পার্বত্য চুক্তির আলোকে 2014 সালের 28 আগস্ট স্থানীয় পর্যটন খাত জেলা পরিষদের কাছে হস্তান্তর করে সরকার। দায়িত্ব প্রাপ্তির প্রায় 11 বছর পর পর্যটন সংক্রান্ত প্রথম কোনো নির্দেশনা জারি করল প্রতিষ্ঠানটি। রাঙ্গামাটি। আবারও চড়ে গেছে ফলের বাজার, বেড়েছে আমদানি করা আপেল, কমলা, আঙুরের দাম। ঈদের আগে চাহিদা বৃদ্ধির কারণ বলছেন বিক্রেতারা। রমজানের শুরুতে ফলের দাম আকাশ ছোঁয়া থাকলেও শুল্ক কমানোর সিদ্ধান্তে কমে কিছুটা। তবে রমজানের শেষ দিকে এসে আবারও চড়ে গেছে আমদানি করা ফলের বাজার। রাজধানীর কাউরান বাজারে শুক্রবার প্রতি কেজি আপেল বিক্রি হয়েছে 400 টাকায়, যা একদিন আগে বিক্রি হয়েছে 350 টাকা কেজিতে। কেজিতে 40 টাকা বেড়ে মালটা ও কমলা বিক্রি হয় 300 টাকায়। কালো আঙুরের দাম কেজিতে 50 টাকা বেড়ে ঠেকেছে 500 টাকায়। 1 কেজি সাদা আঙুরের দাম পড়ছে 350 টাকা। দাম বৃদ্ধির তালিকায় রয়েছে আনার আর নাশপাতিও। তবে দাম কমেছে দেশি ফলের। প্রতি কেজি তরমুজ 45 টাকা, পেয়ারা 80 আর প্রতিটি আনারস বিক্রি হচ্ছে 50 টাকা দরে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। Economic system has never given them a fair chance. So poverty is not because of the something lacking in the person. It's not their fault. It's the fault of the system that we built for ourselves. That causes poverty. That causes all the problems for human beings by wrong thinking. And I blame myself for being part of that institution, academic institution, where we pass on this wrong knowledge to this next generation. So I plead guilty that we have not been able to change those ideas, wrong ideas, which make people suffer.
So my struggle has always been to go back, to find out the faults in the system that we promote, we teach the young generation, so that we do not repeat the same thing for the next generation. It is designed to serve only the wealthy, not the poor. That realization led me to create an alternative, one where even the poorest individuals could access the services of the institutions which are created for people. I've been promoting the idea to let the young people come to the universities, get good degrees from good institutions, and then go to the job market to become job seekers. I have been telling that this is a wrong idea. Human beings are not born to become job seekers. Job is a wrong idea. Human beings are creative beings. They enjoy doing creative things. Job is a negation of creativity. Job forces you to do things what your supervisors want you to do. Job is a continuation of the tradition of slavery. Human beings are not fit for slavery. Human beings are independent beings. So I keep on promoting the idea that all human beings are born as entrepreneurs, not job seekers. Universities should be preparing young people to go out and become successful entrepreneurs, not job seekers. And that idea came from a simple experience. I started as a small initiative with a handful of women in a village next to the university where I was teaching in Bangladesh. I started lending tiny little money to the poorest women that the world has ever known, just to make sure she feels that she can handle this money and change her life. I had no idea that whether it would come true, but I was amazed how these illiterate, poor women could use tiny little money, $10, $20 worth of money, and did a very successful way of paying back and change her income situation. And she continued to pursue that round after round and change her life. And it turned into millions of women all over Bangladesh, and with perfect record. That made me, that convinced me totally. All human beings are entrepreneurs. তো উনি আমাকে বলছে বাবা এটা আমার সন্তান, তাই বলে আপনার সন্তান আপনার সঙ্গে তো একটা ফেস মিলে না। 10 জন দেখে এটা এইরকম কাজ করার জন্য যে বুক 100 বার কাঁপে তার, এরকম আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। উদ্ধার হওয়া 4 শিশুর বাড়ি রংপুর নগরীর 7 নম্বর ওয়ার্ডের চৌরারহাট এলাকায়। শিশুদের অভিভাবকরা জানান, দুদিন আগে প্রতিবেশী লিটন ওই নারীকে দ্বিতীয় স্ত্রীর পরিচয় দিয়ে তাদের বাসায় থাকার অনুরোধ করেছিলেন। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ 4 শিশুকে অপহরণ করে পালিয়ে যান ওই নারী। ইফতার খাওয়ার পরে ওই মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে কি 4টে ছ আমার নেই, 2টা ভাতিজি আর 2টা ভাতিজি একটা আর ভাতিজি আমার একটা। নামাজ কালাম পড়ছে, রোজা করছে, করার পরে আজকে বাচ্চাদের নিয়ে পালিয়ে গেছে। শিশু পাচার চক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালানোর কথা জানিয়েছেন পুলিশ। খুব অল্প সময়ের ব্যবধানে এই বাচ্চাগুলোকে উদ্ধার করা সম্ভব হয়েছে অক্ষতভাবে, এবং আসামিও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। দ্রুত শিশু পাচার চক্রের সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। সকালের সময় শিশু সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার ঈদ উদযাপনের শেকড়ের টানে ছুটছে নগরবাসী। সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড়। স্টেশন থেকে নির্ধারিত সময় ছাড়ছে ট্রেন, বাস, মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ।
ঈদের ছুটিতে চুরি, ছিনতাই, ডাকাতি ঠেকাতে তৎপর পুলিশ। ঢাকায় মোতায়েন থাকবে প্রায় 15,000 সদস্য। কাজ করবে অক্সিলিয়ারি ফোর্সও। চট্টগ্রামে কয়েক স্তরে নিরাপত্তা বলয়। এবং রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্ত বদল। টেকনাফে উখিয়ার ক্যাম্পে জন প্রতি মাসিক বরাদ্দ $12। 1 এপ্রিল থেকে কার্যকর। শরণার্থী শিবিরে স্বস্তি। এই ছিল সকালের সময়ে। সঙ্গেই থাকুন সময়।